সিটি অফ জাস্টিস হিসেবে পরিচিত নেদারল্যান্ডের দি হেগ নগরীতে গত মঙ্গলবার অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশে যে গণহত্যা সংঘটিত হয়েছে চালিয়েছিল তার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করে বলেন, বাংলাদেশ সহ মানবতা বিরোধী যে কোনো অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 71-এর গণহত্যাকে স্বীকৃতি দিয়ে 30 লাখ নিহত ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা অত্যন্ত জরুরি। তারা বলেন, মানবাধিকার লঙ্ঘন থেকে মুক্ত বিশ্ব গঠন এবং সমগ্র বিশ্বে আমাদের পরবর্তী প্রজন্মের নিরাপত্তার জন্য গণহত্যার স্বীকৃতি অপরিহার্য। বিশ্ব সম্প্রদায় যদি কোনো অপরাধকে অপরাধ হিসেবে স্বীকৃতি না দেয় তাহলে বিশ্ব সম্প্রদায় ভবিষ্যৎ সেই অপরাধ আরও ঘটার জন্য দরজা উন্মুক্ত করে দেবে। 71-এর পাকিস্তান হানাদার বাহিনীর কোনো বিচার হয়নি বলে আজ পাকিস্তানে গণহত্যা ঘটছে বেলুচিস্তান, আফগানিস্তান এবং অন্যান্য অঞ্চলে। তারা বলেন, 50 বছর আগে সংগঠিত বাংলাদেশ গণহত্যা আজ ইতিহাসের একটি বিস্তৃত অধ্যায়ে পরিণত হয়েছে এবং আমরা প্রচলিত বাক্যটি জানি, জাস্টিস ডিডেইল, জাস্টিস ডিনাইড। বক্তারা বাংলাদেশে 1971 সালে গণহত্যাকে স্বীকৃতি দিতে এবং অপরাধের জন্য বাংলাদেশিদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য পাকিস্তান সরকারকে চাপ দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানান। ইউরোপ ভিত্তিক বাংলাদেশি প্রবাসী সংগঠন ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম, ইবিএফ ও সুইজারল্যান্ড মানবাধিকার কমিশন বাংলাদেশ 30 নভেম্বর নেদারল্যান্ডসের হেগ পার্লামেন্টের ভবনের মিডিয়া সেন্টারে এই সম্মেলনের আয়োজন করে। উল্লেখ করা যেতে পারে যে হেগ সম্মেলনটি চলতি সালের 30 সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জেনেভা প্রেস ক্লাবে একই ইস্যুতে অনুষ্ঠিত জেনেভা সম্মেলনের ফলো আপ। সম্মেলনের শুরুতে ওয়ার ক্রাইমস 1971 শীর্ষক একটি প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শন করা হয়। স্মরণ করা যেতে পারে যে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের স্থানীয় সহযোগীরা বাংলাদেশে যে নারকীয় গণহত্যা ঘটিয়েছে তা বিংশ শতাব্দীতে সংগঠিত সবচেয়ে জঘন্যতম গণহত্যার একটি। 9 মাসে পাকিস্তানি দখলদার বাহিনী প্রায় 30 লক্ষ মানুষকে হত্যা করে, 2 লাখেরও বেশি মেয়ে ও নারীর সম্ভ্রম নষ্ট করে এবং প্রায় 1 কোটির বেশি বাঙালি সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। সম্মেলনে যুক্তরাজ্য, হংকং, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফিনল্যান্ড, কানাডা এবং বাংলাদেশে গণহত্যা ইস্যুতে কাজ করা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কয়েকজন বিশেষজ্ঞ আলোচনায় অংশ নেন। এছাড়াও অনুষ্ঠানে আফগান, সিন্ধু, বেলুচ, পশতুন সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর বক্তারা বক্তব্য রাখেন। বক্তাদের মধ্যে ছিলেন কানাডার সাবেক মন্ত্রী ও আফগানিস্তানে কানাডার সাবেক রাষ্ট্রদূত জনাব ক্রিস্টোফার এ আলেকজান্ডার, নেদারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব এম রিয়াজ হামিদুল্লাহ, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য অধ্যাপক ডক্টর নুজাহাত চৌধুরী, ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজি ফোরাম এর বোর্ড মেম্বার ডক্টর আহমেদ জিয়াউদ্দিন ও ডক্টর রায়হান রশিদ, সুইস ইন্টার স্ট্র্যাটেজি গ্রুপ কমিউনিকেশন ডিরেক্টর ও ফ্রেন্ড অব বাংলাদেশ পুরস্কারপ্রাপ্ত ব্রিটিশ সাংবাদিক মিস্টার ক্রিস ব্ল্যাকবার্ন, আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিল হংকংয়ের নির্বাহী পরিচালক মিস্টার বাসির নাভিদ, জার্মানি থেকে পশতুন টাইমস অ্যান্ড রিসার্চার এর সম্পাদক জনাব আওরঙ্গজেব খান জালমে এবং ইবিএফ এর সভাপতি সাংবাদিক বিকাশ চৌধুরী বড়ুয়া। ফিনল্যান্ডের সিনিয়র গবেষক ও লেখক ডক্টর মজিবুর দফতরি সম্মেলনে 2টি পৃথক সেশন পরিচালনা করেন। ইবিএফ এর বোর্ড সদস্য মিসেস আনার চৌধুরী শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। The Pashtun people, actually I'm ethnically Pashtuns. The tribal area, the people in Afghanistan, these terrorists, jihadis, Al-Qaedas, Taliban and other groups, they escaped from there and they were being deployed or settled in the Pashtun. Now this is not to say that others have a clean hand. The international troops, the corrupt Afghan government, and the list goes on. All of these are to blame for the fall of Kabul and for the suffering of the Afghan people. I once read this poem that said, "I don't know who sold our homeland, but I saw who paid the price." Afghan civilians have paid the price. And Afghans have been suffering for over 14 years with no end or justice in sight. Now your presence today here means that you believe in justice, in recognizing and healing the wounds of the past. And I wish I could end my presentation today on a happy note, but the truth is that with the return of the Taliban, justice is again something Afghans can only dream of. Bangladesh were the first victims of Pakistan's use of jihadi radicals. That dangerous trend, consolidated in 1971, has unfortunately been the horror story for the rest of the world ever since, and it continues to be a major problem. The Taliban and Al-Qaeda were used as tools of the ISI, we know that.
We know that the ISI was funding Al-Qaeda charities around the world, not only in... But I see there are certain limits to go beyond on that path. 1948 Convention came, the first human rights treaty, and we know where we are. But after a long time, 2017, 11 March, Bangladesh Parliament promulgated National Genocide Day. Why we did that? At least there's one gentleman who knows. We knew that there are certain limits we face. We were coming after some years in our history. An order by holding the perpetrators of genocide to account, whether that be in Bangladesh or elsewhere in the past, and what is happening around the world in the present. So this is what precisely happened in 71 in Pakistan, because Bengalis were not regarded as Pakistan, or not enough Pakistanis as far as they are concerned. So they are different. The term genocide was coined by Raphael Lemkin during Second World War. Over the history, for thousands of years, the world faced this genocide, but the term was not invented before that. We were forced to get down, lined up, and the Pakistan army came, and from that line, they just choose some people whom they thought that they were either with the freedom fighters or they were supporting